আমাদের নিরাপত্তা দিতে পারেন, তাহলে আপনার ওখানে বসার কোনো অধিকার নেই। আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা স্বাধীন, আসলে আমরা স্বাধীন না। আমার রাস্তা আমাকে কি নিরাপত্তা দেয়? একটা ব্যর্থ সরকার, তার কাছে আর কিছু আশা করা যায় না। আমরা এটা মেনে নিয়েছি যে এই সরকারটা ব্যর্থ হয়েছে, পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে একটা ছায়া সরকার গঠন করে ওয়াকারুজ্জামান ওটা চালাচ্ছে এবং সেখানে সে সর্বোচ্চ ক্ষমতা ধরে রেখে জনগণের চোখে ধুলো দিচ্ছে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে একটা ছায়া সরকার গঠন করে ওয়াকারুজ্জামান ওটা চালাচ্ছে এবং সেখানে সে সর্বোচ্চ ক্ষমতা ধরে রেখে জনগণের চোখে ধুলো দিচ্ছে। যদি বাংলাদেশের পরিস্থিতি এমনই একটা পজিশনে গিয়ে ঠেকে যে ওয়াকারুজ্জামান ভারতের নির্দেশে নিজের জান বাঁচানোর জন্য কোনো একটা কাজ সে করবে, হাসিনার মতো কি পালিয়ে যাবে? এই ধরনের কোনো কিছু হু নোস। আপনারা একা একা চিন্তা করে দেখেন। ওয়াকারুজ্জামানের চাকরি আরো 2 বছর আছে, 2 বছর বা তার একটু বেশি আছে। ওয়াকারুজ্জামান এই মুহূর্তে চিন্তা করছে তার চাকরি বাঁচানো। ওয়াকারুজ্জামান চেষ্টা করছে তার স্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে কর্মরত, তাকে ওখানে সেফ রাখা, তার 2টা মেয়ে, তাদের ভবিষ্যৎ, এবং সর্বাগ্রে সে চিন্তা করছে তার অবস্থা কি মইনের মতো হবে, তার অবস্থা কি এরশাদের মতো হবে। খুব কঠিন একটা সময়। তার ভিতরে সে রাওয়া ক্লাবে দাঁড়িয়ে আপনাদের সামনে চিল্লাইয়া আঙ্গুল জাগায়া জাগায়া হুঁশিয়ার করে কথাবার্তা বলবে। দর্শক বিন্দু, আজকের কিছু কথা না বললেই নয়। সে কথাটা কি শুধু সেনা প্রধান না, সেনা প্রধান এই সাহস কোথায় পাচ্ছে? সেনা প্রধানের পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এখন আমার তথ্য অনুযায়ী, পুলিশের তথ্য অনুযায়ী, র্যাবের তথ্য অনুযায়ী, সিআইডির তথ্য অনুযায়ী, মিলিটারি তথ্য অনুযায়ী বঙ্গভবন তাদের জন্য স্যাক্রেড প্লেস। কিন্তু বঙ্গভবনে বেশ কিছু লোকজনের আনাগোনার জন্য ওয়াকার একটু কৌশল অবলম্বন করেছে। ওয়াকার কি করেছে? কিছু লোককে প্রায় এখানে ওখানে নেওয়া করে যেই জায়গাটা উনি সেফ মনে করেছে ওটা হচ্ছে বঙ্গভবন। বঙ্গভবন হচ্ছে অপরাধীদের এক অভয়ারণ্য। ওখানে চুপ্পু আছে। চুপ্পুর সাথে যদি মাঝে মাঝে শারমিন শিরিনকে ওখানে পাঠায়, হাসিনার সাথে যোগাযোগটা ঠিক মতো হয়, সেনা প্রধান ক্যান্টনমেন্টের ভিতরে লোকজনদেরকে লুকিয়ে রাখে, বঙ্গভবনে অপরাধীদেরকে লুকিয়ে রাখে, তাইলে বাংলাদেশের অপরাধ বাড়বে না কেন? আমাকে বলেন, বাংলাদেশে কেন অপরাধ বাড়বে না? আপনারা বারবার বলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম কার বাল ছিঁড়তেছে, কেন অপরাধীদের গ্রেফতার করা হয় না? কেন বাংলাদেশ বিকাম, ঢাকা মহানগরী বিকাম ওয়ান অফ দা ক্রাইম স্পট হবে না কেন? আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সার্বিকভাবে ভদ্রভাবে চেষ্টা করছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, ওকে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করো, কিন্তু সেনা প্রধান ওয়াকারুজ্জামান এটা করবে না এবং করতে দিবে না এবং এটার সাথে কোঅপারেটও করবে না। ওখানে গিয়ে মন্তব্য করেছে, রাওয়ায় মন্তব্য করেছে আপনারা নিজেদের এই ভুল বোঝাবুঝি থাকলে মারামারি করলেই হবে, সেই হবে, কিন্তু একবারও বলে না 626 জন অপরাধীকে সে নিজে আশ্রয় দিয়েছে, অন্যায়কে আশ্রয় দিয়েছে, অপরাধীদেরকে আশ্রয় দিয়েছে, খুনিদেরকে আশ্রয় দিয়েছে, ধর্ষকদের আশ্রয় দিয়েছে, দুর্নীতিগ্রস্তদেরকে আশ্রয় দিয়েছে। নিজে অপরাধীদেরকে আশ্রয় দিয়ে সে বলে আপনাদের অপরাধ বন্ধ করতে হবে। নিজে খুনিদেরকে আশ্রয় দিয়ে, খুনিদেরকে প্রশ্রয় দিয়ে সে নিজে বলে আপনাদেরকে অন্যায় করা চলবে না, অপরাধ করা চলবে না, অপরাধ বন্ধ করতে হবে। ও নিজে একটা শয়তান জাহাঙ্গীর আলমকে দিয়ে অপারেশন বানিয়েছে অপারেশন টেবিল হাউট। আজকে যদি বলে যে সব অপরাধীরা কোথায়, দর্শকবৃন্দ এটা থেকে আর চিন্তা করার কোনো কারণ নেই। অপরাধীরা কোথায়? এই অপরাধীরা বিএনপির এই ভারতীয় লেংটি পরা বাসায়, এসব অপরাধীরা জেনারেল ওয়াকারের তত্ত্বাবধানে, এসব অপরাধীরা বঙ্গভবনে।
যারা বসে প্ল্যান করে ঢাকায় কিভাবে অপরাধ কর্ম আকাশচুম্বী করা যায়, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে নিশ্চিহ্ন করা যায়, কিভাবে বদনামের মধ্যে ফেলা যায়, কিভাবে আন্ডারমাইন করা যায়, বঙ্গভবনে বসে প্ল্যান করে, ক্যান্টনমেন্টে বসে প্ল্যান করে, মির্জা ফখরুলের বাসায় প্ল্যান করে, মির্জা আব্বাসের বাসায় প্ল্যান করে, আব্দুল আউয়াল মিন্টুর বাসায় প্ল্যান করে, আমির খসরু মাহমুদের বাসায় প্ল্যান করে, ইকবাল হোসেন টুকুর বাসায় প্ল্যান করে, সাদা ওবায়দের বাসায় প্ল্যান করে। টার্গেট একটা, ডক্টর ইউনূসকে যে কোনো মূল্যে ডিসক্রেডিট দিয়ে তাকে বাংলাদেশ থেকে তাড়াতে হবে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ডক্টর ইউনূস কোন ফখরুদ্দিন মঈনুদ্দিন না। ডক্টর মোহাম্মদ ইউনূস বিচারপতি লতিফুর রহমান না, বা অন্য কোন বিচারপতি না, উনি সুরেন্দ্র কুমার সিনহা না। ওই নামটা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সরকারের কোন একটা জায়গায় জড়িত থাকে, তাকে টাচ করার মতো যোগ্যতা ক্ষমতা তোমাদের কারণে লেংটি পড়া ভারতীয় শুয়োর তেলাপোকা তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি। এর বাইরে ওয়াকার কিছু কাজ করেছে। বিএনপির টপ মোস্ট কিছু নেতা তাদের বাসায় অনেককে আশ্রয় দিয়েছে। আপনি জানলে কোনোদিন অবাক হয়েন না। ওয়াকার যাদের সাথে কোঅর্ডিনেট করে এই কাজগুলো করছে তারা আর কেউ না, যে বিএনপির 7 থেকে 10 জন আমি ভারতীয় কুত্তা, ভারতীয় কুত্তা, আপনারা রাইট শুনেছেন, ভারতীয় সুবিধাভোগী কুত্তা, নারী কুত্তা এই হারামজাদাদের বাসায় আছে। আপনারা মোটেও অবাক হবেন না। এবং এই কুত্তাগুলো কারা? মুজিবের নাম ধরে যে কান্দে, মুজিবের নাম ধরে কান্দা একটা নাম আপনারা জানেন না, কথায় কথায় কান্দে মুজিবের জন্য, তার নাকি কলজা বাইরে যায়, মুজিব নাকি তার মুজিব প্রীতি। আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল। উনি খুব বড় নেতা ছিলেন মুজিব শেখ, কিন্তু এই মির্জা ফখরুলকে কেউ জিজ্ঞাসা করে না। এই মুজিব শেখের তত্ত্বাবধানে বাংলাদেশে প্রথম ক্রসফায়ার শুরু হয়েছে। এই মুজিব শেখের তত্ত্বাবধানে বাংলাদেশের প্রথম রাজনীতিবিদদের উপরে স্ট্রিম রোলার চালানো হয়েছে। এই মুজিব শেখের আমলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বন্ধ করে নিষিদ্ধ করা হয়েছে, পত্রিকাগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, মুজিব বাহিনী তৈরি করেছে, প্যারালা রক্ষী বাহিনী তৈরি করেছে, সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। আজকে মির্জা ফখরুলের খুব খারাপ লাগে। এবং বিএনপি নির্লজ্জ নেতাদের কাজ কারবার আপনারা যদি দেখেন, কখনো কখনো বলবেন আর দ্য রিয়াল। বাংলাদেশে এখনো অনেক গুম, খুন, ধর্ষণ এবং বিভিন্ন দাগী অপরাধীরা বাংলাদেশেই আছে। অনেকরা পালিয়ে গেছে, তাদের থ্যাঙ্কস টু জেনারেল ওয়াকারুজ্জামান, উনি তাদেরকে পার করে দিয়েছেন। এবং এর বাইরেও বাংলাদেশে এই মুহূর্তে যেসব অপরাধীরা রয়েছে, এই অপরাধীরা কেন গ্রেফতার হচ্ছে না, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। এই অপরাধীদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আজকের এই বিষয়টা কেন জরুরি একটা কারণে, এই অপরাধীদেরকে গ্রেফতার না করার জন্য এবং এই অপরাধীরা সেনা তত্ত্বাবধানে ক্যান্টনমেন্টে এবং অন্য আরেকটা জায়গায় পালিয়ে থাকার জন্য সেখানে বসে তারা অপরাধকে অর্গানাইজ করছে, যে কোনো একটা খুনকে অর্গানাইজ করছে, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে তারা নিজেদেরকে আত্মনিয়োগ করছে। নির্ভয়ে তারা হাসিনা শেখের সাথে যোগাযোগ করছে, নির্ভয়ে রয়ের সাথে তাদের যোগাযোগ করছে, তারা আলাপ আলোচনা করছে, মিটিং করছে, সাংবাদিকদের ডাকছে। কেন জানেন? যে ওয়াকারুজ্জামান একটা কাজ করেছে। শিরিন শারমিন আগের অবৈধ যে পার্লামেন্টারি স্পিকার ছিল তাকে তার হেফাজতে রেখেছে, একেবারে রীতিমতো রক্ষিতার মতো করে রেখেছে। কেমন রক্ষিতার মতো করে রেখেছে? শিরিন শারমিনের তার তো কোনো আকল, জ্ঞান, বোধ, শোধ, দেশপ্রেম, চরিত্র, নীতিকথা এগুলো কোনো কিছু শিরিন শারমিনের নাই। জাস্ট হাবড়া ধ্বংসী এক বুড়ি প্রস্টিটিউট। সে নিজের স্বার্থ, পরিবারের স্বার্থ, আওয়ামী লীগের স্বার্থ, সর্বাগ্রে ভারতের স্বার্থ রক্ষায় একেবারে জান, পাগল, পরাণ সব উজাড় করে দেওয়া এক চাকরানি শিরিন শারমিন। গলার মধ্যে ভারতীয় পতাকা লাগায় এবং ভারতের কল্যাণে করে না এমন কোন কাজ নাই। ওই শিরিন শারমিনকে ওয়াকার তার তত্ত্বাবধানে রেখেছে।
তত্ত্বাবধানে রেখে একটা জিনিস তারা মেকশিওর করেছে যে শেরিন শারমিন, আমি আপনাদেরকে একটা লোকের কথা বলি, মাহফুজ আনাম, ডেইলি স্টারের মাহফুজ আনাম। এই মাহফুজ আনাম বেগম জিয়াকে যখন জিয়া অরফানেজ ট্রাস্টের মামলায় মিথ্যাভাবে ভুয়া একটা মামলায় পাতানো রায় দিয়ে হাজতে পাঠায়, মাহফুজ আনাম ওই বিচার কার্যের ডিটেল যে বেগম জিয়া অন্যায় কত নিখুঁত ভাবে করেছে, তারেক জিয়া কত নিখুঁত ভাবে করেছে, বেগম খালেদা জিয়ার উপরে যে জুলুম করা হয়েছে, একটা নিরপরাধ ভদ্র মহিলা 3 বারের প্রধানমন্ত্রীকে হাজতে রেখে দমড়ে মুচড়ে পিষে ফেলা হয়েছে, মাহফুজ আনাম কোনোদিন এই কথা বলে নাই। মাহফুজ আনাম এবং প্রথম আলোর মতি এরা সবাই একত্র হয়ে তারেক জিয়ার ডাকনাম দিয়েছে খাম্বা, একত্র হয়ে তারেক জিয়াকে বিষোদাগার করেছে, তারেক জিয়ার 14 গোষ্ঠী ধুয়ে দিয়েছে। এই মাহফুজ আনাম কথায় কথায় বলেছে তারেক জিয়ার এমন কোন কোয়ালিটি নাই যে বাংলাদেশের লিডারশিপ আসতে পারে, এবং এই মাহফুজ আনাম বলেছে বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশে ভারতের সাথে প্রথম বিভিন্ন ধরনের চুক্তি হয়েছে, যে চুক্তিতে খালেদা জিয়ার সম্মতি ছিল, নির্দ্বিধায় তার ছেলেকে সে এতটা প্রশ্রয় দিয়েছে যে বাংলাদেশকে এক অভয়ারণ্য বানিয়েছে তারেক রহমান। কে বলেছে? মাহফুজ আনাম। কিন্তু মাহফুজ আনামকে কোনোদিন বলতে শোনা যায় নাই সজীব আহমেদ ওয়াজেদের অপরাধের ফেরি। আপনি যদি আমাদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার কোনো অধিকার নেই, আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা স্বাধীন, আসলে আমরা স্বাধীন না। আমার রাষ্ট্র আমাকে কি নিরাপত্তা দেয়? একটা ব্যর্থ সরকার, তার কাছে আর কিছু আশা করা যায় না। আমরা এটা মেনে নিয়েছি যে এই সরকারটা ব্যর্থ হয়েছে, পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। তারা যে সংস্কারের কথা বলেছেন, তারা যে এখানে আছেন, এই সংস্কারটা আসলে আমরা দেখতে পাইনি। আপনি চিন্তা করতে পারছেন যে আমাদের দেশটা এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে? আমরা যখন ছাত্র আন্দোলন করলাম তখন নতুন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম, যে রাষ্ট্রটা নতুন রাষ্ট্র হয়েছে, একটা সম্ভাবনার রাষ্ট্র ছিল। আমরা সেখানে মনে করেছিলাম যে আমরা স্বাধীন, আসলে আমরা স্বাধীন না। এখনকার যে সরকার তারা ব্যর্থ হয়েছে, যে সচিব আছেন জাহাঙ্গীর সে ব্যর্থ হয়েছেন, তার পদত্যাগ দাবি করছি। এবং যে শিশুটি খারাপ স্পর্শের শিকার হয়েছে তার যাতে সুষ্ঠু বিচার পায় সেই জন্য আমরা সবাই আজকে লাঠি আন্দোলন করছি। দেখেন, আপনাদের খুবই সৌভাগ্য যে যে ধর্ষক সে কোনো উচ্চবিত্ত মানুষ না, সাধারণ ক্লাসের, সেইখানেও আপনারা কিছু করতে পারছেন না। আর যারা আপার ক্লাসের, যারা আইনের মানুষ, তারা যখন একটা বেআইনি কাজ করে তাদেরকে আপনারা কিভাবে পাকড়াও করবেন? তাদেরকে তো পাকড়াও করতে আপনারা সক্ষম হবেন না। সো আপনাদের সৌভাগ্য যে আপনারা একটা দারিদ্র পরিবারে সেখানে ধর্ষণের শিকার হয়েছে, সেই শিশুটিকে আপনারা রক্ষা করতে কথা বলতে পারছেন। কিন্তু যখন আমার সাথে ঘটনাটা ঘটেছে আপনারা কেউ কথা বলেন নাই ভয়ে, কারণ আপনারা চাকরিচ্যুত হবেন। কারণ আমি উপদেষ্টা হাসান আরিফকে নিয়ে কথা বলেছিলাম। একটা ব্যর্থ সরকার, একটা ব্যর্থ সরকার, তার কাছে আর কিছু আশা করা যায় না। আমরা এটা মেনে নিয়েছি যে এই সরকারটা ব্যর্থ হয়েছে, পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। আমি বলবো কি, আপনার যোগ্যতা কি? আপনি যেখানে বসে আছেন কিসের ভিত্তিতে, কিসের মতের ভিত্তিতে, কার ভিত্তিতে বসে আছেন? গণ অভ্যুত্থানের আপনি নারী দেখছেন না? যখন নারীরা যখন লড়াই করছে, একটা ছেলে যখন একটা ইট মেরেছে, যখন একটা বাড়ি দিয়েছে, তখন পাল্টা যে মেয়েটা যে প্রতিবাদ করেছে তখন কি বলেছে মেয়ে নাকি অন্য ছেলে? তখন কি এটা ভেদাভেদ ছিল? তখন এই ক্ষেত্রে যখন নারীর উপর এত হামলা, এত নিপীড়ন, তখন আপনার কথা আসে নাই কেন? আপনি কাদের উপর বসে আছেন? আমাদের উপরে তো বসে আছেন। আপনি যদি আমাদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার কোনো অধিকার নেই, আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে। আসিয়া হচ্ছে মাগুরা জেলার মেয়ে, আমাদের ছোট বোন, 8 বছর একটা মেয়ে। আমি যদি বলি, এখন অনেকে বলে যে আমাদেরকে বলে আমাদের পোশাকের সমস্যা, তাহলে বলবো ওই মেয়েটা কি দোষ করছে যে পর্দা করতো, যে হচ্ছে মাদ্রাসায় পড়তো? আমার বোন যে আসিয়া, যার কথা আপনি বললেন, ও কি দোষ করছে? ও কি বুঝে এগুলার? বলেন, 8 বছরের একটা মেয়ে, ও কি বুঝে? আমাকে উত্তর দিবেন আপনারা? পারবেন না। কি উত্তর দিবেন আপনারা? দিতে পারবেন যে ওই একটু মেয়ে কি বুঝে? ও কোন দর্শন নিপীড়ন এগুলা কি বুঝে? আমরা অবিলম্বে প্রকাশ্যে শাস্তি দিতে হবে। এই যে আমাদের ট্যাগ দিচ্ছে শাহবাগ, এই শাহবাগের যদি না থাকতো তাহলে এই জেলায় অবদান কখনোই সম্ভব ছিল না, ছিল না, ছিল না। আমি যে মাই খাইছি আমার খবর আজ পর্যন্ত কেউ জানে না, আমি এখন পর্যন্ত প্রকাশ্যে আসিনি। কিন্তু যখন আমি নিপীড়নের সামনে পড়ে যাচ্ছি, আমি দর্শনের সামনে পড়ছি, আমার রাষ্ট্র আমাকে কি নিরাপত্তা দেয়? কোনো নিরাপত্তা দিচ্ছে? আমাকে দিচ্ছে না। তাহলে আমাদের আবার বিরুদ্ধে রাস্তায় নামতে হচ্ছে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমাদের দেশে যে অহরহ গত 1 মাস, 1.5 মাস, 3 মাসে যে অহরহ নারীর উপর নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা মামলা, বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো ঘটছে, নারীদের উপর, শিশুদের উপর যে ধর্ষণগুলো ঘটছে,
দাঁড়িয়েছি এবং রিসেন্টলি শিশু আসিয়ার উপর যে ধর্ষণের সে যে ধর্ষণের শিকার হয়েছে তার জন্য আসলে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের দেশে যে স্টেটের যে দায়বদ্ধতা ছিল তার নাগরিকের উপর ধর্ষককে সর্বোচ্চ শাস্তি দেয়া, ধর্ষককে আটক করা এবং সচেতনতা তৈরি করা এবং আইনের সঠিক প্রয়োগটা নিশ্চিত করে জনগণকে নিরাপত্তা দেয়া, এই জিনিসগুলো যখন অভাববোধ তৈরি হয়েছে সেটার প্রতিবাদ হিসেবে আসলে আমরা এখানে দাঁড়িয়েছি। আসলে এই জিনিসটা কখনো নাম্বার দিয়ে তুলনা করা যাবে না। একজনের জন্য একজন ধর্ষণ হলেও সেই দায়বদ্ধতা রাষ্ট্রে নিতে হবে, 10 জন ধর্ষণ হলেও সেই দায়বদ্ধতা রাষ্ট্রে নিতে হবে। 2019-20 সময়েও 1000-এর উপর 2000-এর উপর নারী সে বছর ধর্ষিত হয়েছিলেন। তো প্রত্যেক বছরই হয়তো এটা বাড়ছে, হয়তো এটা কমছে। সো এই পারসেপশন তৈরি করে আসলে জিনিসটাকে হালকা করে দেওয়া উচিত না। যদি একটা ধর্ষণও হয় সেই দায়বদ্ধতা রাষ্ট্রে নিতে হবে এবং সেটার বিচার আসলে সবচেয়ে দ্রুত নিশ্চিত করতে হবে। এটার দায় অবশ্যই রাষ্ট্রের, এটার দায় স্বরাষ্ট্র। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।